অর্থাৎ আমাদের আয় দিয়ে ব্যয় আর আয় মিলিয়ে এই রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব। আমাদের রাষ্ট্রে জনগণকে সম্পৃক্ত করে এই ব্যয় সংকোচনের নীতি আমাদেরকে শেখানো হয় না। জনগণকে বললেন যে এখন আমাদেরকে অল্প খায়া অল্প করে অল্প দিয়ে চলতে হবে, জটিল একটা বিজ্ঞানে পরিণত করা হয়েছে। অথচ বাজেটটা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, সাধারণ জনগণের বোধগম্য করে আমরা যদি বাজেটটা উপস্থাপন করতে পারতাম, তাহলে আমরা একটা সুন্দর এবং কার্যকর বাজেট আমরা দিতে পারতাম। আমি ছোট্ট একটা তুলনা করি বা উদাহরণ দেই, আপনারা দেখেন। ধরেন আজকের যে অনুষ্ঠান, এটার তো একটা বাজেট নিশ্চয়ই আছে, তাই না? নাগরিক ঐক্য নিশ্চয়ই এই অনুষ্ঠানের একটা বাজেট করেছে, একটা জায়গা ঠিক করেছে, কতজন মানুষ বসবে এবং যারা আসবেন তাদেরকে আপ্যায়ন করানো হবে কি হবে না, নানা ধরনের চিন্তা করে একটা ছোট একটা বাজেট করেছে। কিন্তু আমরা যদি দেখি এই পুরো অনুষ্ঠানের ব্যয় কত, সেটা যদি যোগ করি, তাহলে দেখবেন ওনাদের বাজেটের চাইতে অন্তত 10 গুণ বেশি ব্যয়। কিভাবে? এই যে আমরা এখানে যতগুলো মানুষ আসলাম, তার প্রায় 95% বা 98% মানুষই আমরা নিজের খরচে এসেছি। আমাদের একটা গাড়ি ভাড়া খরচ হয়েছে না? এটা কি নাগরিক ঐক্য দিয়েছে? বা আপনার বাজেটে কি এটা আছে? নাই। এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো রিপোর্টার, ক্যামেরাম্যান এসেছেন, টোটালটা হিসাব করলে দেখা যাবে ওনাদের গাড়ি ভাড়া, ওনাদের বেতন, ওনাদের এডিটিং খরচ, আরো ব্যাপক বিষয়, এর ব্যয় অনেক বেশি। কিন্তু নাগরিক ঐক্য একটা ছোট বাজেটের অনুষ্ঠান করে অনেক বিরাট বাজেটের একটা কর্মসূচি বাস্তবায়ন করে ফেললো। কেন? কিভাবে? এভাবে পারলো কারণ উনি এখানে অন্যদেরকে সম্পৃক্ত করেছেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন, অন্যদেরকে এখানে আসার জন্য একটা আকর্ষণ তৈরি করেছেন। ফলে আমরা সবাই আমাদের নিজের পকেটের টাকা খরচ করে উনার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা আমাদের নিশ্চয়ই কারো না কারো কোনো স্বার্থ এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। তাহলে সরকারের উচিত হচ্ছে যখন সে একটা বাজেট দিবে, যেহেতু সরকারের পয়সা নাই, যেমন মান্না ভাই যদি আজকে অনেক বড় বাজেটের প্রোগ্রাম করতেন যে আমাদের সবাইকে আসার পরে একটা করে খাম দেওয়া হবে, আমরা টক শোতে যাই আমাদের একটা খাম ধরিয়ে দেয়, তারপরে এখানে অনুষ্ঠান শেষ করার পরে কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হবে, যাওয়ার সময় একটা করে ব্যাগে কিছু গিফট দেওয়া হবে, সেই সম্ভাবনা এখন শেষ হয়ে যাচ্ছে। সাইফুল ভাই বলছে এখনো সে সম্ভাবনা আছে, একেবারেই নাই। এখন দেখেন এরকম একটা বাজেট করেও তো মান্না ভাই প্রোগ্রামটা করতে পারতেন। নিশ্চয়ই আমি জানি মান্না ভাই এই রাজনীতি করেন না এবং এই পলিসিতে বিশ্বাস করেন না বলে উনি, ওনার যদি কখনো সামর্থ্য হয় উনি এটা করবেন না। সাইফুল ভাই যেটা বলছেন সম্ভাবনা নাই, আসলে আমি মনে করি কারণ এটা ভুল চিন্তা। আপনি মানুষকে সম্পৃক্ত করে একটা হ্যান্ডসাম বাজেট দিয়ে অনেক ভালো একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করবে, এটা হচ্ছে আপনার কৃতিত্ব। এই উপদেষ্টা পরিষদ যেহেতু অর্থনীতিবিদে সমৃদ্ধ, আমরা চেয়েছিলাম এরকম একটা চমক ওনারা আমাদেরকে দেখাতে পারেন কিনা। দুর্ভাগ্যবশত সেটা আমরা পাই নাই। ওনারা আমাদেরকে বলছেন এটা গতানুগতিক বাজেট, ওনারা আমাদেরকে বলছেন এটা আমরা কি করব, আমাদের আয়ের চাইতে ব্যয় অনেক বেশি। দেখেন আমাদের এখানে যে দুর্নীতি হয়, লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়, আমাদের এখান থেকে যে পাচার হয়, লক্ষ কোটি টাকা পাচার হয়। তিনটা জিনিস, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু আমরা সবাই তো একটা বাজেট দিয়ে সংসার চালাই, যার অফিস আছে সে অফিস চালায়। আমার ব্যবসা যখন লাটে ওঠে আমি কি করি, আমি আমার অফিসটাকে ছোট করে ফেলি, আমি কর্মচারী কমিয়ে ফেলি, আমি চা নাস্তার খরচ কমিয়ে ফেলি। এইভাবে আমরা বাজেটকে কাটছাট করি, অর্থাৎ আমার আয়ের সাথে ব্যয়ের একটা মিল রেখে আমি আমার বাজেটকে ঠিক করি। কিন্তু আমাদের দেশে অনবরত ঋণ নির্ভর, ঘাটতি নির্ভর বাজেট করেই যাচ্ছে শুধু জনপ্রিয়তার জন্য। এবং সেই বাজেট যে কত খারাপ তার একটা উদাহরণ হচ্ছে এবারে সরকার 5টা মন্ত্রণালয় থেকে 46,000 কোটি টাকা শুধু সেখান থেকে তারা বাঁচিয়ে তারা আমাদের পুরো একটা জ্বালানি খাতের ঋণ পরিশোধ করেছে। শুনেছেন না আপনারা সবাই?
বুঝতে পারেন 46,000 কোটি টাকা বিগত বাজেটে মাত্র 5টা মন্ত্রণালয় ছিল, যেটা এমনিতেই সরানো গেছে, এমনিতেই তুলে আনা গেছে। এবারে বাকি মন্ত্রণালয়গুলো হিসাব করলে আপনি বুঝেন কত লক্ষ কোটি টাকা এখান থেকে সাশ্রয় করা সম্ভব। অর্থাৎ এই টাকাগুলো রাখাই হয়েছিল চুরি করার জন্য। সুতরাং আমাদের দেশে এই যে 8 লক্ষ কোটি টাকা, প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট, এবং এরপরে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ বা তার চাইতে বেশি কোটি টাকার ঘাটতি। এই ঘাটতি পুরোটাই হচ্ছে দুর্নীতি, পাচার এবং অতিরিক্ত ব্যয়ের টাকা। অর্থাৎ আমাদের আয় দিয়ে ব্যয় আর আয় মিলিয়ে এই রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব। আরেকটা বিষয়, ছোট উদাহরণ, আমাদের সংসারে যখন ব্যয় বেড়ে যায়, আয় না বাড়ে, তখন আমরা ছেলে মেয়েদেরকে ডেকে বলি যে বাবা একটু খরচ কমাও। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার ছেলে মেয়েরা একটা বাতি 2টা জ্বললে একটা বন্ধ করে দেয়, আপনাদেরও নিশ্চয় করে। একটা ফ্যান অযথা জ্বললে বন্ধ করে দেয়, কেন দেয়? কারণ আপনি তাকে শিখিয়েছেন যে অযথা অপচয় করা যাবে। আমাদের রাষ্ট্রে জনগণকে সম্পৃক্ত করে এই ব্যয় সংকোচনের নীতি আমাদেরকে শেখানো হয় না। সুতরাং আমি মনে করি সারা বছর বাজেট নিয়ে আলোচনা করতে হবে, সারা বছর আমাদের ঋণ, আমাদের এই দুর্দশার কথা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে সম্পৃক্ত করে আমাদের দুর্নীতি দূর করা, অর্থ পাচার রোধ করা, ব্যয় সংকোচন করা। আমাদের এত বিশাল বিশাল মন্ত্রণালয়, বিশাল বিশাল অধিদপ্তর, আপনারা গেলে দেখবেন যে আননেসেসারি লোক রাখা হয়েছে। আমি ব্রিটিশদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা আমাদের দেশে এত আটদালি, মোসাহেব, বাবুর্চি, এত কিছু, এক একজন ডিসিএসপির বাসায় গেলে দেখবেন 15-20 জন কর্মচারী। অথচ ব্রিটিশদেরকে দেখলাম যে তারা কিন্তু তাদের নিজের ড্রাইভিং তারা নিজেরাই করে, তাদের পিয়ন দারোয়ানের সংখ্যা কম। তারা বলছে তোমাদের দেশে যখন আমরা কলোনি স্থাপন করেছি এত দূরে, আমাদের এখান থেকে কেউ যাইতে চাইতো না, তখন আমরা তাদেরকে প্যাকেজ দিতাম যে তোমার এই এই থাকবে, বাবুর্চি থাকবে 3-4 জন, তারপরে বাগান রক্ষা করার মালি থাকবে 4-5 জন, এই প্যাকেজ দিয়ে তাদেরকে আমরা পাঠিয়েছি। সেই প্যাকেজের মধ্যে আছে এক একজন কর্মকর্তার বাসায় বাড়িতে গেলে দেখবেন মন্ত্রীদের, সচিবদের, এসপিদের, ডিসিদের অর্ধেক কর্মচারী যদি আপনি কাটছাট করেন তাহলে সম্ভব। করোনা তো আমাদেরকে শিখিয়ে গেছে নিজে নিজেও আমরা বাঁচতে পারি চাইলে বিপদে পড়লে। 1 বছরের বা 2 বছরের জন্য যে লকডাউন দেওয়া হয়েছিল, যেভাবে বাংলাদেশের এই দুর্দশা, যে অর্থনৈতিক সংকট, এটা দূর করার জন্য জাতিকে একসাথে উদ্বুদ্ধ করে 2 বছরের আমাদের একটা সিরিয়াস কর্মসূচি দিলেই তো হয়ে যায়, যে জনগণকে বললেন যে এখন আমাদেরকে অল্প খায়া, অল্প করে, অল্প দিয়ে চলতে হবে, তাইলে তো আমাদের অনেক কিছু সাশ্রয় করা সম্ভব। এই ধরনের একটা বিপ্লবী বাজেট ছাড়া আমাদের দেশকে কখনো একটা স্বয়ং সম্পূর্ণ এবং স্বনির্ভর বাজেটের জায়গায় আনা সম্ভব না।